সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। চুক্তি অনুযায়ী দখলদার ইসরায়েলের আরও ৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস ও ইসলামিক জিহাদ। শুক্রবার ৩ জনের নাম ঘোষণা করেছে তারা। এরা হলেন সাফা ত্রুফানভ, সাগুই দেকেলচেন এবং লায়ার হর্ন। তাদের সবাই পুরুষ ও বেসামরিক ইসরায়েলি নাগরিক। এদের বদলে ইসরায়েল প্রায় ৩৯০ ফিলিস্তিনি বন্দীকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। গত সপ্তাহে হঠাৎ করে এই জিম্মিদের মুক্তি স্থগিত ঘোষণা করেছিল হামাস। মুক্তিকামী সংগঠনটি বলেছিল ইসরায়েল জিম্মি চুক্তির শর্ত ভঙ্গ করায় তারা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে। হামাস ওই সময় জানায় ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, প্রবেশ করতে দিচ্ছে না ভারী সরঞ্জাম, যেগুলো দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা যাবে। এছাড়া তাঁবু অস্থায়ী বাড়ি তৈরিতেও ইসরায়েল বাধা প্রদান করছিল বলে জানায় হামাস। তারা জিম্মি মুক্তি স্থগিত করায় ওই সময় যুদ্ধবিরতিটি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়। এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন। শনিবার জিম্মিদের মুক্তি দেওয়া না হলে এদিন থেকেই গাজায় আবার তীব্র হামলা চালানো শুরু করবেন তারা। যদিও তাদের চুক্তি ভঙ্গের কারণেই হামাস ওই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, কিন্তু পরবর্তীতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় হামাস আবারও জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাসের ওই হুমকির পর গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার গাজায় চুক্তির শর্ত অনুযায়ী ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। যদিও ভারী সরঞ্জাম ও অস্থায়ী বাড়িবাহী ট্রাকগুলো এখনও মিশরের রাফা ক্রসিংয়ে আটকে আছে। একই দিন ৩ ইসরায়েলি জিম্মির বিপরীতে ৩৬৯ জন কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস ও ফিলিস্তিনি কারাবন্দীদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মুক্তির অপেক্ষায় থাকা কারাবন্দীদের মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছিল তাদের। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত। আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র হাজেম কাশেম তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছে, এই মুক্তি প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে হবে, যা ফিলিস্তিনের সংস্কৃতি এবং ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটাবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৫১ জনকে। হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যদিও তাদের শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হতে হয়েছে। ট্রাম্পের গাজা দখল পরিকল্পনার বিপরীতে ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব আনতে জরুরি চেষ্টা চালাচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সকে 10টি সূত্র এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। এ বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটু চুক্তি সম্পাদন করা। 5টি সূত্র এই তথ্য জানিয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূল করে জর্ডান ও মিশরে পুনর্বাসনের ট্রাম্পের পরিকল্পনায় আরব বিশ্বের দেশগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে। ট্রাম্পের এই প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে কায়রো ও আম্মান। তারা বলেছে, এ ধরনের পরিকল্পনা করা হলে তা এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। সূত্র জানায়, ট্রাম্পের পরিকল্পনায় সৌদি আরব বেশ হতাশ, কারণ এই পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য তাদের দাবি টিকবে না। বার্তা সংস্থা রয়টার্স সৌদি আরব, মিশর, জর্ডান সহ আরব বিশ্বের 15টি সূত্রের সঙ্গে কথা বলেছে। তারা ট্রাম্পের পরিকল্পনার বদলে বিকল্প প্রস্তাব আনার জন্য দ্রুত কাজ করার কথা বলেছে। এর মধ্যে সৌদি আরব সরকারের সূত্র বলেছে, গাজার ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে কমপক্ষে 4টি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প হিসেবে এই মুহূর্তে মিশরের একটি খসড়া প্রস্তাব আলোচনার কেন্দ্রে রয়েছে। মিশরের প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যাতে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে। এরই ধারাবাহিকতায় 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে।
মিশরের ৩ জন নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছে। সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের প্রতিনিধিরা এই প্রস্তাব পর্যালোচনা করে রিয়াদে এই নিয়ে আলোচনায় বসবেন। ২৭ ফেব্রুয়ারি এই পরিকল্পনা আরব সম্মেলনে উপস্থাপন করা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাতই কেবল বেড়ে চলবে। ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ফেলে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলে অভিহিত করেছে আঙ্কারা। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয় যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে। এরদোয়ান বলেন, তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনও এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝে বৈঠক আয়োজনে প্রস্তুত সৌদি সরকার। দেশটির ইংরেজি সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার এক সরকারি বিবৃতিতে জিওলজিক্যাল আলফা মেল হিসেবে পরিচিত শীর্ষ ২ নেতার বৈঠক আয়োজনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে রিয়াদ। আনুষ্ঠানিকভাবে দেয়া এই বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, তারা এই সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত এবং তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে সৌদি আরব গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। ২০২২ সালের মার্চে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মস্কো ও কিয়েভের মধ্যে রাজনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। গত ৩ বছরে সৌদি আরব একাধিক বৈঠকের আয়োজন করেছে, যা দ্বন্দ্ব নিরসনের সংলাপের পথ প্রশস্ত করতে সহায়তা করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরব এ ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে। অন্যদিকে গত বুধবার ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার প্রথম বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে। প্রায় ৯০ মিনিট ব্যাপী ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের সামনে কথা বলেন। তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত সাক্ষাৎ করতে যাচ্ছি। আমি আশা করি পুতিন এখানে আসবেন, আমিও সেখানে যাব। আমরা সম্ভবত সৌদি আরবেই প্রথমবারের মতো দেখা করছি। সেখানে কিছু একটা করতে পারি কিনা দেখা যাক। যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে রাশিয়ার নৌঘাঁটি গড়তে আর কোনো বাধা নেই। এ নিয়ে ২ দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খার্তুম। নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয় সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া। তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানায়। তবে এবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আল ইউসুফ বলেছেন, চুক্তি সই হয়েছে। একটি বন্দর স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তারা পুরোপুরি একমত হয়েছেন। চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে। হর্ন অফ আফ্রিকা উপকূলে আগে থেকেই যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথ। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসুফ বলেন, রাশিয়ার নৌঘাঁটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছেছে। বিষয়টি সহজভাবে বলতে গেলে আমরা সব বিষয়ে একমত হয়েছি। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি। এ নিয়ে ল্যাভরভও কোনো মন্তব্য করেননি। মণিপুরে বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও কেন প্রেসিডেন্টের শাসন জারি করা হলো তা নিয়ে জোর আলোচনা চলছে ভারতীয় রাজনীতিতে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর সংঘাত কবলিত রাজ্যটিতে জারি করা হয় প্রেসিডেন্টের শাসন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কেন্দ্রীয় নেতারা দলের এমপি সম্বিত পাত্রকে দায়িত্ব দিয়েছিলেন মণিপুরের সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। সম্বিত পাত্র একাধিকবার বিধায়কদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কোনো মতৈক্য হয়নি। তাই রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। জনজাতিদের দল এটিএলএফ এর নেতা গিনজা ভুয়ালজং বলেছেন, মেইতেই সম্প্রদায় থেকে কাউকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বাছাই করা হলে তারা মানতে পারতেন না।
তিনি জানিয়েছেন, কুকি জো সম্প্রদায় এখন আর মেইতেইদের বিশ্বাস করে না। এই অবস্থায় রাষ্ট্রপতির শাসন হয়ে ভালো হয়েছে, রাজনৈতিক সমাধানের একটা আশা থাকছে। প্রবীণ সাংবাদিক শরৎ গুপ্তা ডয়েচে ভেলেকে বলেছেন, বিজেপির মধ্যেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে প্রবল বিরোধ ছিল। কুকি বিধায়করা মেইতেইদের থেকে কাউকে মুখ্যমন্ত্রী করার প্রবল বিরোধী ছিলেন। মেইতেইদের দাবি ছিল তাদের মধ্যে থেকেই মুখ্যমন্ত্রী করতে হবে। তাছাড়া মেইতেই নেতারাও কোনো একটি নাম নিয়ে একমত হতে পারেনি। মণিপুরে বিজেপি সভাপতি এ শারদা বলেছেন, মণিপুর গত 2 বছর ধরে চলছে, অথচ কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। দিল্লি ও মুম্বাইয়ের ক্ষেত্রে কি আপনারা এটা কল্পনা করতে পারেন? কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিজেপি স্বীকার করে নিল মণিপুর শাসন করার ক্ষমতা তাদের নেই। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী আর তার দায় এড়িয়ে যেতে পারবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।